করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে প্রস্তুত আইসিডিডিআরবি, শঙ্কা নেই শারীরিক ক্ষতির। মুজিব বর্ষেই ভ্যাকসিন উপহার দিতে চায় গ্লোব বায়োটেক, এ মাসেই মানবদেহে ট্রায়ালের আবেদন। শক্তিশালী বন্ড মার্কেটের জন্য বাধা সঞ্চয়পত্রের উচ্চ সুদ, নির্ধারণের ক্ষমতা বাজারের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরো থাকছে, সময় ভালো যাচ্ছে না ঢাকিদের, করোনার 6 মাস ধরেই নেই কোনো বায়না। দেশে করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের প্রায় সব প্রস্তুতি শেষ করে রয়েছে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র। 7টি হাসপাতাল নির্ধারণ, মাঠ পর্যায়ে গবেষক নিয়োগ, মনিটরিং করার কাজ শেষ হয়েছে। আইসিডিডিআরবির টিকা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রাথমিকভাবে স্বেচ্ছায় আসা স্বাস্থ্যকর্মীদের তালিকা করার কাজ চলবে 2 মাস ধরে। তৃতীয় পর্যায়ে এই গবেষণায় শারীরিক ক্ষতির কোনো শঙ্কা নেই। তারপরও সব ধরনের চিকিৎসা গবেষণা প্রকল্পের আওতায় থাকবে। রিপোর্ট আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ঢাকার 7 হাসপাতালে হবে চীনের সিনোভ্যাক বায়োটেকের করোনা ভ্যাকসিনের ট্রায়াল। হাসপাতালগুলো হলো কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, মহানগর হাসপাতাল, মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিট 1, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিট 2। ট্রায়ালের সাথে যুক্ত বিজ্ঞানীরা বলছেন, প্রথম 2 মাসে স্বেচ্ছাসেবক সংগ্রহ ও টিকা প্রদান একই সাথে চলবে। স্বেচ্ছায় আসা 4200 চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী ট্রায়ালে অংশ নিতে পারবে। এ প্রক্রিয়ায় 2100 জনের শরীরে করোনার টিকা দেওয়া হবে, বাকি 2100 জনের শরীরে দেওয়া হবে টিকা সাদৃশ্য ক্ষতিকারক নয় এমন ওষুধ। কে টিকা পাচ্ছে আর কে পাচ্ছে না তাও গোপনে লিখে রাখা হবে। জানার সুযোগ থাকবে শুধু গবেষণা সংশ্লিষ্টদের। এরপর টিকা পাওয়া আর না পাওয়া 2 দলের মধ্যে ফলাফল পর্যালোচনা বিশ্লেষণ করে টিকার কার্যকারিতা নিশ্চিত হবেন বিজ্ঞানীরা। আশাটা হচ্ছে আমরা 2 মাসের মধ্যে এই 4200 জনকে অন্তর্ভুক্ত করতে পারবো এবং আমাদের প্ল্যান আছে যে তাদের কোভিডে আক্রান্ত হচ্ছে কি না হচ্ছে এটা দেখার জন্য পরবর্তী 6 মাস আমরা ফলো আপ করব। যারা পূর্বে করোনায় আক্রান্ত হননি তাদের অর্ধেক ভ্যাকসিন পাবে আর অর্ধেক ভ্যাকসিন সদৃশ্য বস্তু পাবে, কিন্তু এটা আমরা জানতে পারবো না, কেউই বাংলাদেশে কেউ জানতে পারবে না কে কোনটা পাচ্ছে। এটা সম্পূর্ণ লটারির মাধ্যমে নির্ধারণ হবে। টিকা পাওয়ার পর 6 মাস স্বাস্থ্যকর্মীদের সাথে নিবিড় যোগাযোগ রাখবেন মাঠ গবেষকরা। এই প্রক্রিয়ার মধ্যে কেউ অসুস্থ হলে প্রতিকারের ব্যবস্থা রাখা হয়েছে এই প্রকল্পে। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, এটা সাইড এফেক্ট খুব একটা বেশি হবে। ভ্যাকসিন দেওয়ার পর তার 30 মিনিট পর্যবেক্ষণ করা হবে কোনো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা। এরপরে প্রতিদিন 7 দিন ধরে তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। পরবর্তীতে প্রতি সপ্তাহে পুরো স্টাডি চলাকালীন সময় তাদের পর্যবেক্ষণ করব। যদি কোনো অসুস্থতা হয়, তাদের ট্রান্সপোর্ট, তাদের হসপিটালে যদি ভর্তি হতে হয়, ওষুধ লাগে, এগুলো সব আমরা আমাদের গবেষণা থেকে বহন করব। মাঠ পর্যায়ে 250 গবেষকের প্রশিক্ষণ এবং তাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহের কাজ শেষ করে আনা হয়েছে বলেও জানালেন আইসিডিডিআরবির এই বিজ্ঞানী। গবেষণার জন্য যতগুলো লজিস্টিক্স লাগবে সেই লজিস্টিক্সের আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। মুজিব বর্ষে দেশবাসীকে ভ্যাকসিন উপহার দিতে চায় গ্লোব বায়োটেক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাকন নাগ জানালেন, দ্বিতীয় ধাপের অ্যানিমাল ট্রায়াল এখন পর্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বৈজ্ঞানিক তথ্যপত্র বিএমআরসিতে জমা দেওয়ার পর মানবদেহে ট্রায়ালের অনুমতি চাইবেন তারা। আর সবকিছু পরিকল্পনা মাফিক এগুলে জানুয়ারিতেই আসবে গ্লোবের তৈরি ভ্যাকসিন। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। দেশে করোনা সংক্রমণের পর 2 জুলাই করোনা ভ্যাকসিন আবিষ্কারের দাবি করে গ্লোব বায়োটেক লিমিটেড। খরগোশের শরীরে প্রয়োগ করে শতভাগ সাফল্যের কথা জানায় প্রতিষ্ঠানটি।
দ্বিতীয় ধাপে ইঁদুরের শরীরে ট্রায়ালের কাজও প্রায় শেষ পর্যায়ে। গবেষকরা বলছেন দ্বিতীয় ধাপেও কার্যকর প্রমাণ হচ্ছে গ্লোবের ভ্যাকসিন। আগামী সপ্তাহেই তথ্য উপাত্ত জমা দেয়া হবে বিএমআরসিতে। নাম্বারস অফ মাউস মডেল ইউজ করছি, যেটা সবাই আন্তর্জাতিকভাবে ইউজ করেন। তো সেখানে আমরা যেই ডাটাগুলো পাচ্ছি সেগুলি খুবই আশাপ্রদ। সেগুলি আন্তর্জাতিকভাবে ভ্যাকসিন প্রকল্প নিয়ে যারা এগিয়ে যাচ্ছেন তাদের যে পাবলিশ ডেটা এবং আন্তর্জাতিক যে গাইডলাইন, যে টলারেন্স লিমিট, সেফটি, টক্সিসিটির এর ভিতরে আসছে, এটি আমাদের জন্য খুবই আশাপ্রদ। আগামী সপ্তাহের ভিতরে আমাদের যে মাইলস্টোনটি আছে সেটি অর্জিত হবে বলেই আশাবাদী। গ্লোবের ভ্যাকসিন প্রকল্পে এরই মধ্যে 30 কোটি টাকা বিনিয়োগ করেছে গ্লোব। আন্তর্জাতিক নিয়ম ও গাইডলাইন মেনেই ট্রায়াল হচ্ছে বলে দাবি কাকন নাগের। কোভিড পরিস্থিতির কারণে বিভিন্ন উপকরণ ও রিয়েজেন্ট আমদানি চ্যালেঞ্জ, এ কারণে সময় কিছুটা বেশি লাগছে। অ্যাডমিনিস্ট্রেটিভ বা অ্যাপ্রুভাল প্রসেসে কোথাও যদি ডিলে না হয়, আমলাতান্ত্রিক জটিলতা তৈরি না হয়, তাহলে আমরা আশা করছি জানুয়ারি মাসের ভিতরে আমাদের সমস্ত ট্রায়ালের ডেটা আমরা জমা দিতে পারব। প্রোডাকশন টেকনোলজি এবং ক্যাপাসিটি, সেটি কি সেই সক্ষমতা মাথায় নিয়েই আমরা বলছি যে আমরা অ্যাপ্রুভালের সাথে সাথেই কিন্তু জনগণের কাছে এই ভ্যাকসিনটি ডেলিভারি দিতে পারব। অন্য দেশের মতো সরকারি পৃষ্ঠপোষকতার আশা গ্লোব বায়োটেকের। সব দেশেই আমরা দেখেছি, সেটা ইউএস বলেন, ইউকে বলেন, ইন্ডিয়া, ইভেন তারপরে চায়না, সব জায়গায় ভ্যাকসিনের প্রজেক্টের অর্থায়ন দাতা সংস্থা অথবা সরকার করে থাকে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। জাতীয় সঞ্চয়পত্রের বিদ্যমান সুদ হার বহাল রেখে দেশে শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলা কঠিন, এমনটাই বলছেন অর্থনীতিবিদরা। তাই সুদের হার নির্ধারণের বিষয়টি বাজারের উপরেই ছেড়ে দেওয়ার পরামর্শ তাদের। তবে সঞ্চয়পত্র বিক্রির লাগাম টানতে এরই মধ্যে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা মানুষকে বন্ডে বিনিয়োগে উৎসাহিত করবে বলে মনে করছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। মেহেদী হাসানের রিপোর্ট। সম্প্রতি বন্ড মার্কেটকে শক্তিশালী করতে নানামুখী উদ্যোগ নিয়েছে বিএসইসি। বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের বন্ড অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে সুদের হার 8 থেকে 10% মধ্যেই থাকবে। বন্ড ও ব্যাংকিং আমানতের সুদের হারের পার্থক্য বেশ খানিকটা, তবে সঞ্চয়পত্রের চেয়ে বন্ডের সুদ এখনও বেশ কম। সঞ্চয়পত্রে এখনও 11 থেকে 11.5% পর্যন্ত সুদ গুনতে হচ্ছে সরকারকে। তাই নিরুৎসাহমূলক কিছু উদ্যোগের পরও বিক্রি খুব একটা কমছে না। গেল অর্থবছরে বিক্রি হয়েছে ৬৭,১২৭ কোটি টাকার সঞ্চয়পত্র, যদিও এ সময় সুদ ও আসল মিলিয়ে প্রায় ৫২,৭০০ কোটি টাকা পরিশোধ করে সরকার। সঞ্চয়পত্র বিক্রিতে লাগাম টানতে ব্যাংক হিসাব, জাতীয় পরিচয়পত্র এবং টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু উচ্চ সুদের কারণে এখনও সঞ্চয়পত্রেই বেশি ঝুঁকছে মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক, সঞ্চয়পত্র ও বন্ডের সুদের হার বাজার ভিত্তিক হওয়াই যৌক্তিক। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এই প্রয়াসটা তখনই সফল হবে যখন সঞ্চয়পত্রের সুদের হার বাজারের সাথে সামঞ্জস্যকরণ করা হবে। এখন এটা বাজারের সাথে সামঞ্জস্যকরণ করা হয় নাই, অনেক উঁচু পর্যায়ে আছে। কাজে কেউই বন্ড ইস্যু করে উচ্চ হারে সুদ দিয়ে মানি মার্কেট থেকে বা বন্ড মার্কেট থেকে টাকা নেওয়ার প্রয়াস করবে না। তবে বিএসইসি বলছে, এখনও অনেক মানুষ সঞ্চয়পত্রের উপর নির্ভরশীল হওয়ায় ধাপে ধাপে এ খাতের সুবিধা কমানো হচ্ছে, আর এই প্রক্রিয়ার সাথে মিল রেখে ধীরে ধীরে বন্ড মার্কেটও এগিয়ে যাবে। এটি এখন অনেকটুকুই নিয়ন্ত্রিত হয়েছে, আগামীতে এই নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি পাবে। বাজারে যে পরিমাণ টাকা থাকা উত্তম, যারা ব্যবসায়ী আছেন, যারা ইনভেস্ট করছেন, তারা ছাড়াও যারা সঞ্চয় রেখেছেন, তারা যে পরিমাণ টাকা বাজারে নিয়ে আসতে চান, সেটি এটার জন্য যে একেবারে ব্যাহত হচ্ছে আমি তা মনে করি না। বন্ড ও মিউচুয়াল ফান্ড থেকে প্রত্যাশিত আয় আসলে সঞ্চয়পত্রের উপর মানুষের নির্ভরতা এমনিতেই কমে যাবে বলে মত বিএসইসির এই কমিশনারের। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সময় ভালো যাচ্ছে না ঢাকিদের। করোনায় পুজো পার্বণ নেই, কমেছে বিয়ে, তাই থেমেছে ঢাকের বাদ্য। গত 6 মাস ধরেই নেই কোনো বায়না। আসছে দুর্গাপূজায় এখনো বায়না হয়নি। অভাব অনটনে কোনো রকমে কাটছে দিন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়, সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জাকে সাথে নিয়ে স্মৃতিমণ্ডলের রিপোর্ট। শরৎ মানেই আনন্দময়ী মায়ের আগমনী বার্তা। দুর্গাপূজার মণ্ডপ মুখর হয় ঢাকের বাদ্যে। উৎসবের সুর ছড়িয়ে পড়ে সবখানে। ঢাকিরাও পায় নিমন্ত্রণ। ঢাকগুলো সেজে ওঠে নতুন সাজে। এবারও প্রকৃতিতে শরৎ এসেছে। পঞ্জিকা মতে এবারের আশ্বিন মলিন বা মলমাস।
তাই পিছিয়েছে পুজোর তারিখ। আর আগেই হানা দেয় মহামারী করোনা, কিন্তু এখনও নিমন্ত্রণের খবর পৌঁছেনি ঢাকিবাড়িতে। পূজা বিয়ে না বাজাতে পেরে আমরা খুব কষ্টে আছি। এখন আমরা কিভাবে সংসার চালাবো? করোনা ভাইরাসের জন্য আমরা বিয়ে পূজা আমরা কিছুই বাজাতে পারি না। এই যে দুর্গা পূজা এখন ধরে আমরা কোনো বায়না পাই। পুজো, পার্বণ, মেলা কিংবা বিয়ের অনুষ্ঠান ছাড়াও করোনায় থমকে গেছে সাংস্কৃতিক সব আয়োজন। দীর্ঘ 6 মাস ধরে বায়না নেই। অভাব অনটনে কাটছে উৎসবে মাতিয়ে রাখা ঢাকিদের প্রতিদিনের জীবন। আগে মাসে মনে করেন যে 20-25 হাজার টাকা আয় করতাম, এখন আমার কাছে তো কিছুই নাই। দিন মজুরি হয়তো কিছু যা কামাই করে নিয়ে এসে এটা খাইতেছি। উৎসব বলতে কোনো জিনিস হচ্ছে না। এখনকার যে ভাব বর্তমানে, এ ভাব আমার বয়স আমি কোনোদিন দেখিনি। বাদ্যযন্ত্র তৈরি ও বিক্রির সাথে জড়িত মানুষগুলো হতাশ। বলছেন করোনায় দোকানপাট বন্ধ রাখতে হয়েছে, গুনতে হয়েছে লোকসান। খুবই সমস্যার ভিতরে এখন চলতেছে। 2.5 মাস তো বন্ধই রাখছি করোনা ভাইরাসের জন্য, এখন চলতেছে। এখন তো আমরা একটা অর্ডারও পাইনি। কেউ এসে যে আমাদেরকে জিগাবে যে দাদা একটা ঢাক কত, একটা ঢোল কত, এবং তাও জিগায় না। আগে যেরকম হচ্ছে এখন তার অর্ধেক কাজ নেই। ওই মোটামুটি জায়গাতে টুকটাক করে চলতেছে। এমন মলিন দিন সরে আবারও জাগবে প্রাণ, বাজবে উৎসবের সুর। সেই নতুন দিনের প্রত্যাশায় ঢাকিরা। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। বরগুনায় মাদকসহ আটকের পর পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে মিরাজ নামে এক যুবলীগ নেতা। এ ঘটনায় বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। মুরাদ বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। পুলিশ জানায় নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা গ্রাম থেকে মিরাজ ও তার সহযোগী কাশেমকে গাঁজা সহ আটক করা হয়। পরে তাকে হাতকড়া পরিয়ে কক্ষের জানালার গ্রিলের সঙ্গে বেঁধে রাখা হয়। রাত 1টার দিকে মিরাজ পালিয়ে যায়। এই ঘটনায় বাবুগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রণজিৎ কুমার সরকার, উপপরিদর্শক রফিকুল ইসলাম ও কনস্টেবল তৌহিদকে প্রত্যাহার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাস লাইনের 2টি লিকেজ পেয়েছে তিতাসের তদন্ত কমিটি। এদিকে ফায়ার সার্ভিসও একটি রিপোর্ট জমা দিয়েছে। রবিউল ইসলামের ক্যামেরায় বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না সামান। নারায়ণগঞ্জের বিস্ফোরণ হওয়া মসজিদের চারপাশে গ্যাসের উৎস বের করতে দ্বিতীয় দিনের মতো খনন কাজ করে তিতাস গ্যাসের তদন্ত কমিটি। ঘটনাস্থল পরিদর্শনে এসে তিতাসের তদন্ত কমিটির প্রধান বলেন, গ্যাস লাইনে 2টি লিকেজ পাওয়া গেছে। কিভাবে এই ছিদ্র হলো তা খতিয়ে দেখা হচ্ছে। একটা জায়গাতে যেখানে মসজিদের বেস করা হয়েছে, সেই বেস আমাদের লাইন থেকে আরও 6 ইঞ্চি বা 7 ইঞ্চি রাস্তার দিকে চলে গেছে, সেখানে আমরা 2টা ছিদ্র পেয়েছি। আর মসজিদের পূর্ব দিকে যে মেন রাস্তা রয়েছে সেখানে পাইপ কোথায় আছে, সেখানে কোনো ছিদ্র আছে কিনা সেই কাজ চলতেছে। এদিকে পুলিশ সুপার জানান, এরই মধ্যে ফায়ার সার্ভিস একটি রিপোর্ট জমা দিয়েছে। এই ঘটনায় যারা সন্দেহভাজন তাদের নজরদারিতে রাখা হয়েছে। সবগুলি তদন্ত কমিটির কাজেই শেষের দিকে, সেই ক্ষেত্রে যাদেরকে আমরা খুব সন্দেহভাজন মনে করছি যে যাদের অবহেলার কারণে ঘটনা ঘটেছে, তাদেরকে আমরা বিশেষ নজরদারিতে রাখছি। হয়তো তদন্ত কমিটির রিপোর্ট পেলেই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং বিজ্ঞ আদালতে সুবদ্ধ করব। অন্যদিকে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্তদের পরিবার 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং কর্মসংস্থানের দাবি জানিয়েছেন। বয়স্ক ভাতা বা মাসিক এমন একটা অ্যামাউন্ট তাদেরকে দেওয়া উচিত, যার ফলে তাদের যাতে অভাবের মুখ তারা কমপক্ষে স্বামী হারিয়ে, ছেলে হারিয়ে যে একটা শোকের মধ্যে তারা পড়েছে, এই আর্থিক অনুদানের দ্বারা কমপক্ষে তারা যাতে আশ্বাস পায়। জেলা প্রশাসনের গণশুনানিতে মঙ্গলবার 25 জন তাদের বক্তব্য দিয়েছেন। রিপোর্ট জমা দেয়া হবে বৃহস্পতিবার। আমরা আশা করব ইনশাআল্লাহ এর মধ্যে আমরা রিপোর্টটা দিয়ে দিতে পারবো। রত্না সামান, একুশে টেলিভিশন। ভৈরবের রাস্তার পাশে ময়লা আবর্জনা ও কয়লার স্তূপ বেড়েছে পরিবেশ দূষণ। নানা রোগ জীবাণু ছড়িয়ে পড়ায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। দ্রুত এসব ময়লা আবর্জনা সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। ভৈরব প্রতিনিধি ইশফাক আহমেদ বাবুর রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। ভৈরব পৌর শহরের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে শহররক্ষা বাঁধের সড়কের পাশে। এছাড়া মাছের আড়ত সংলগ্ন পলতাকান্দা সেতুর পাশেও ফেলা হচ্ছে আবর্জনা, রাখা হচ্ছে কয়লা। এতে করে নানা রোগ জীবাণু ছড়িয়ে পড়ার পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ। শ্বাসকষ্ট, নিউমোনিয়া, হাঁপানি ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে নানা বয়সী মানুষ।
স্কিন থেকে শুরু করে শ্বাসকষ্ট, হাঁপানি সব ধরনের সমস্যা আমরা ভুগছি। কয়লার পাহাড় এখানে দেখেন আপনারা, এখানে বিদ্যুতের ট্রান্সফরমার আছে, যে কোনো সময় আগুন লেগে এখানে দুর্ঘটনা ঘটতে পারে। ছোট বাচ্চাদেরকে ছোট করে সমস্ত মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কয়লার কারণে। মুন্সিবাড়িতে ইত্যাদি গেছিলাম, তারপর বাড়িতে পাওয়ার মেঝে কালি ধূপ পড়ে গেছে, বাচ্চারা চোখের মেঝে চালি পড়ে গিয়া বিভিন্ন ময়লা আবর্জনা মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। পৌরসভার প্যানেল জানান, করোনা ভাইরাসের জন্য ময়লা আবর্জনা সরানো সম্ভব হচ্ছে না। এগুলাকে সরিয়ে নিয়ে এক জায়গায় কেন্দ্রীভূত করে জনগণকে এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা পরবর্তী মিটিং করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। দ্রুত ময়লা আবর্জনা সরিয়ে শহর পরিচ্ছন্ন রাখার দাবি ভৈরববাসীর। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরও একবার। করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে প্রস্তুত আইসিডিডিআরবি, শঙ্কা নেই শারীরিক ক্ষতি। মজুদ বর্ষে ভ্যাকসিন উপহার দিতে চায় গ্লোব বায়োটেক, এ মাসে মানব দেহে ট্রায়ালের আবেদন। শক্তিশালী বন্ড মার্কেটের জন্য বাধা সঞ্চয়পত্রের উচ্চ সুদ, নির্ধারণী ক্ষমতা বাজারের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে ভিজিট করুন 21রাজ্য.com এর ওয়েবসাইট। সব ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সঙ্গেই থাকুন।